তাহলে গত ক্লাসে আমরা মোট 5 ধরনের প্রবলেম সলভ করছিলাম। 5 ধরনের প্রবলেমের ভেতরে আমাদের প্রথম 3টা প্রবলেম ছিল, যেখানে যদি আমরা নর্মাল ডেপথের ক্যালকুলেশন করে থাকি, নর্মাল ডেপথের সেই ক্যালকুলেশন গুলো থেকে আমরা ডেপথ যেটা পাবো সেই ডেপথগুলি দেখা যায় যে একটা ডেপথ হিসাবে পাচ্ছিলাম। প্রবলেমটা হয়ে গিয়েছিল 4 নাম্বার এবং 5 নাম্বারে, যেখানে কিনা আমাদের কাছে জানা ছিল QNS নট এবং জিওমেট্রিক এলিমেন্ট। তখন আমাদের কাছে ভি এবং ওয়াই নট এবং ওয়াই নটকে ব্যবহার করে করেই এই ইকুয়েশন গুলোকে বের করতে হচ্ছিল। তখন আমরা ওয়াই নটের দুটো করে ভ্যালু পেয়েছিলাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছো? ম্যাডাম আমরা তো মাত্রই জয়েন করলাম। হ্যাঁ, ক্লাস এখান থেকেই শুরু। এটা গত ক্লাসে জিনিস পড়াচ্ছি, 11টার সময় ক্লাস শুরু করেছি, গত ক্লাসে জিনিস পড়িয়ে। আমাদের কাছে যেটা 5 নাম্বার প্রবলেম ছিল, সেই 5 নাম্বার প্রবলেমটা ছিল কেমন, জিওমেট্রিটা জানা আছে, কিউ জানা আছে, ওয়াই নট জানা আছে এবং তার সাপেক্ষে আমরা বের করেছিলাম জিওমেট্রিক এলিমেন্ট। ওকে, তাহলে আমাদের কাছে এই প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে খুব চ্যালেঞ্জিং ছিল যখন আমরা স্ট্রেট ফরওয়ার্ড ওয়াই এর মানটা বের করতে না পারছিলাম। তখন আমাদের কাছে দুই পাশে ওয়াই এর ভ্যালু আসছিল এবং তার প্রেক্ষিতে আমরা চ্যানেলের ডিজাইন করছিলাম। তাহলে এরকম মোট 5টা প্রবলেম গত ক্লাসে আমরা করেছিলাম। এবং 4 নাম্বার প্রবলেমটা কেমন ছিল? 4 নাম্বার প্রবলেমটা একটু হাইলাইট করো তোমার খাতার ভেতরে। 4 নাম্বার প্রবলেমটা ছিল যে একটা ট্রাপিজয়েডাল চ্যানেল, যেখানে 5 মিটার উইথ চ্যানেলটার, আর এবং এর সাইড স্লোপের পরিমাণ হচ্ছে 1 ভার্টিক্যাল 1.5 হরাইজন্টাল এবং এর স্লোপের পরিমাণ 0.00035। রাফনেস কোফিশিয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে 0.015। নর্মাল ডেপথ বের করতে হবে। ডিসচার্জের মান আমাদের কাছে বলে দেওয়া ছিল 20 মিটার কিউব পার সেকেন্ড। আমরা যখন এখান থেকে নর্মাল ডেপথের মান বের করতে যাই বা ওয়াই নটের মান বের করতে চাই, তখন এরিয়ার ক্ষেত্রে আমরা 5 প্লাস 1.5 ওয়াই নট এভাবে লিখে ক্যালকুলেশনটা প্রোগ্রেস করি। পি এর ক্ষেত্রেও আমরা ওয়াই নটের সাপেক্ষে ক্যালকুলেশন করেছিলাম গত ক্লাসে। এবং এর সাপেক্ষে আর এর জন্য যে ইকুয়েশনটা আমরা ড্রাইভ করেছিলাম, উভয় উপরে এবং নিচে দেখা গিয়েছিল ওয়াই নটের ভ্যালু ছিল, ভ্যালু জানা ছিল না, ওয়াই নটকে আমরা সরাসরি ব্যবহার করেছিলাম এবং ফাইনালি ট্রায়াল অ্যান্ড এররের সাপেক্ষে আমরা ওয়াই নটকে বের করার চেষ্টা করেছি। এভাবে আমরা ওয়াই নটের ভ্যালুটা ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে ক্যালকুলেশন করেছিলাম। তাহলে আমাদের কাছে এই ইস্যুটা কিন্তু একটা বড় সমস্যা, যে আমরা নর্মাল ডেপথের পরিমাণ যদি না জানি তখন কি করব। তাহলে আমরা আজকে কম্পিউট করব নর্মাল ডেপথ রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য, ওয়াইড রেক্ট্যাঙ্গুলার চ্যানেল, যেখানে বি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য উইথ এবং বলো ম্যাম ম্যাডাম রেকর্ড ম্যাডাম করতে ম্যাডাম ভুলে গেছেন ম্যাম রেকর্ডিং। রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য আমরা ওয়াইড যে রেক্ট্যাঙ্গুলার চ্যানেল আছে, ওয়াইড রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য বি হচ্ছে উইথ এবং উপরের যে চ্যানেলটা যে ডেপথটা আছে সেটা হচ্ছে ওয়াই নট। আমাদের কাছে এই রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য এরিয়ার ক্ষেত্রে আমরা দেখব যে এরিয়াতেও বি এবং ওয়াই নট আমরা জাস্ট মাল্টিপল করে দিব। হাইড্রোলিক রেডিয়াসের ক্ষেত্রে ওয়াই নট আমরা ক্যালকুলেট করছি। আসপেক্ট রেশিও ক্রমাগত কমতে থাকবে এবং আসপেক্ট রেশিও ক্রমাগত যে কমতে থাকবে সেক্ষেত্রে দেখা যাবে যে আর ওয়াই নটের কাছাকাছি হতে থাকবে। এরকম অবস্থায় কেমন হবে? হাইড্রোলিক রেডিয়াসটা ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে হাইড্রোলিক রেডিয়াসটা সমান সমান ওয়াই নট লিখতে পারবো। কার জন্য? ওয়াইড যদি থাকে রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের। ওয়াইড এই রেক্ট্যাঙ্গুলার চ্যানেলের জন্য আমরা হাইড্রোলিক রেডিয়াস সমান সমান ওয়াই নট এই কথাটাকে আমরা ব্যবহার করব। আমাদের কাছে যতগুলো হাইড্রোলিক রেডিয়াস আছে ওয়াই নট লিখবো এবং আমাদের কাছে যে ডিসচার্জের পরিমাণ আছে পার ইউনিট উইথে বি দিয়ে সেটাকে ভাগ করে স্মল কিউ দিয়ে প্রকাশ করব। স্মল কিউটাকে দিয়ে আমরা ওয়াই নটের যে ইকুয়েশনটা কিউ এন বাই রুট ওভার এস নট,
এর পাওয়ার হবে 3/5। আমাদের কাছে এই যে ওয়াইড রেক্টেঙ্গুলার চ্যানেল আছে, সেই ওয়াইড রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য এখানে যে ইকুয়েশনটা দেখা যাচ্ছে, এই ইকুয়েশনটা অ্যাপ্লিকেবল হবে যদি কিনা অ্যাসপেক্ট রেশিও 0.02 থেকে কম হয়। রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য অ্যাসপেক্ট রেশিও 0.02 থেকে যদি বেশি হয় তাহলে আমরা সেক্ষেত্রে Qn/√S0 = AR 2/3 লিখব। এখানে উল্লেখ করা যায় যে এটা আসলে ম্যানিংস ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করে লেখা হয়েছে, তাই তো? তাহলে এখানে আমরা শুধুমাত্র y0/b যদি গ্রেটার দ্যান 0.02 হয় তাহলে সেক্ষেত্রে আমরা একে নিয়ে কাজ করাটা শুরু করব। এখন একটু খেয়াল করবে যে আমরা হচ্ছে সেকশন ফ্যাক্টরটাকে যখন রিঅ্যারেঞ্জ করে লিখছি তখন আমাদের কাছে যে কম্পোনেন্টগুলো আছে তাকে অনেকটা এভাবে প্রকাশ করতে পারি কিনা, Qn/√S0 × b এর পাওয়ার 8/3 এবং AR 2/3 b এর পাওয়ার 8/3 দুটোকে আমরা ফাংশন অফ ইটা নট লিখছি। ইটা নট আসলে কি? ইটা নটটা আমাদের কাছে হচ্ছে অ্যাসপেক্ট রেশিও y0 এবং b এর ভ্যালু, এবং আমরা ফাই এর মানটাকে, ফাই কোন অংশটাকে বলছি, Qn/√S0 b এর পাওয়ার 8/3, এটাকে আমরা ফাই বলছি। আমাদের কাছে ফাই এর মানটা জানা থাকলে, ইটা নট আমরা যদি জানি বা অ্যাসপেক্ট রেশিও যদি জানি, তাহলে সেই রেশিও থেকে y0 এবং b এর সম্পর্কটা এস্টাবলিশ করে আমি চ্যানেলটাকে ডিজাইন করতে পারি। ভাইস ভার্সা, আমাদের কাছে অ্যাসপেক্ট রেশিও জানা থাকলে আমি ইটা নট জানতে পারি। ইটা নট জানা মানে হচ্ছে আমার কাছে কিউ এর মানটা আমি সেখান থেকে বের করতে পারি। তো আমার কাছে একটা রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য যদি ফাই এবং ইটা নটের সম্পর্ক জানা থাকে তাহলে আমি সেই রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য Qn/S0 এবং b এই কম্পোনেন্টগুলোকে আমি জানতে পারবো। তাহলে আমরা যদি এরকম একটা বিষয় ফলো করি, একটা ট্রাপিজয়েডাল চ্যানেল যদি আমাদের কাছে থাকে যার বটমের উইডথ b, পানির উচ্চতা y0 এবং সাইড স্লোপ 1 ভার্টিক্যাল m হরাইজন্টাল যদি আমাদের জানা থাকে তাহলে সেখান থেকে আমরা কি কি লিখতে পারি? নন ডাইমেনশনাল যে ভেরিয়েবল গুলো আছে, তাহলে এখানে আমরা এরিয়া অবশ্যই দিচ্ছি। এরিয়াতে m এর ব্যবহার থাকবে, m থাকবে সাইড স্লোপের হরাইজন্টাল কম্পোনেন্ট, ওয়েটেড পেরিমিটার p থাকবে। আমরা হাইড্রোলিক রেডিয়াসের কথা বলেছি, m গুলি এখানে থাকছে, এবং সেকশন ফ্যাক্টর AR 2/3 দিয়ে যেটা লেখা হচ্ছে Qn/√S0। নন ডাইমেনশনাল এই ভেরিয়েবলগুলোকে আমরা ফাইনালি ইটা নট এবং m এর ফাংশন হিসাবে প্রকাশ করছি। AR 2/3 b এর পাওয়ার এই ফাংশন হিসাবে প্রকাশ করছি। তাহলে AR 2/3 b পাওয়ার হচ্ছে 8/3 = Qn/√S0 b 8/3। এই অংশটুকু হচ্ছে আমার ফাই। তার সাথে কে কে থাকবে? আনোয়ার, এরা কিন্তু এখনো আওয়াজ করছে, ওদেরকে বলো আমার ক্লাস শেষ হবে ঠিক 11:40-এ। 11:40-এ শেষ হবে। তাহলে ইটা নটের ক্ষেত্রে আমরা এই কাজটা করব যে ইটা নটের যে রেশিওটা আমাদের জানা থাকবে এবং m এর মান আমার 0 থেকে 0, 1, 1.5, 2, 2.5 এই পর্যন্ত থাকবে। তার প্রেক্ষিতে আমি ফাই এর মানটা বের করব। আমরা তাহলে কার্ভটা কেমন হবে? ফাই থাকবে, ইটা নট থাকবে, ভিন্ন ভিন্ন m থাকবে। এই তিনটা প্যারামিটারের সাপেক্ষে আমি প্লট থেকে ভ্যালুটা নিব, এবং এই বিষয়ে আসলে সেকশন বি এবং এর যে কমন যে ক্লাস প্ল্যাটফর্ম আছে সেখানে একটা চার্ট শেয়ার করা আছে অলরেডি। তোমরা ঠিক চার্ট না, পুরো বইটা আর কি, সুব্রমণিয়ার বইটা আছে 566 পেজের। আমার দরকার হচ্ছে এই চার্টটা, যেটার শুরু হচ্ছে বইয়ের পৃষ্ঠা 154। আর এখানে দেখো যে ইটা নটের মান দেওয়া আছে এবং ফাই এর ভ্যালুগুলো বলে দেওয়া আছে। ফাই এর ভ্যালুগুলো আবার m এর রেসপেক্টে বলে দেওয়া আছে, m 0 থেকে m 2.5 পর্যন্ত।
তাহলে মোট 3টা পেজ ধরে এই ভ্যালুগুলো আছে। তাহলে আমি কিভাবে আমার ক্যালকুলেশনটা করব? আমি ক্যালকুলেশন করতে গেলে প্রথমে আমাকে জানতে হবে যে আমি ফাইয়ের মানটা জানি কিনা। ফাইয়ের মানটা জানি কিনা, আমার কাছে ফাইয়ের মানটা জানা যদি না থাকে, তাহলে ফাইয়ের মানের জন্য কম্পোনেন্ট যেগুলো দেওয়া আছে সেগুলো থেকে ক্যালকুলেশন করে ফাইটাকে আগে আমার সেট করতে হচ্ছে। ওকে, তাহলে আমি যে প্রবলেমটার কথা বলেছিলাম 4.4-এ, প্রবলেমটার দিকে আমরা যাই। প্রবলেমটা ছিল যে একটা ট্রাপিজয়েডাল চ্যানেল আছে যার উইথ 5 মিটার, আর সাইড স্লোপ 1 ভার্টিক্যাল 1.5 হরিজন্টাল, স্লোপের মান 0.00035, রাফনেস কোফিশিয়েন্ট n হচ্ছে 0.015, নর্মাল ডেপথের পরিমাণ বের করতে হবে, কিউ এর মান 20 মিটার কিউব পার সেকেন্ড দেওয়া আছে। আমি কিন্তু আগের বার কি করেছিলাম, আগের বার আমি হাইড্রোলিক রেডিয়াস পর্যন্ত বের করেছিলাম সব ওয়াই নট এর সাহায্য নিয়ে, তাই না? তারপর ওয়াই নট এর সেই যেখানে গিয়ে আমরা ফাইনালি ম্যানিংসের ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করলাম, তখন গিয়ে ওয়াই নটটাকে বের করেছিলাম ট্রায়াল অ্যান্ড এরর মেথডের সাহায্যে। কিন্তু এখন যে কাজটা করব, যেহেতু আমার কাছে একটা চার্ট আছে, চার্টের জন্য আমি দুটো কম্পোনেন্ট বের করব, একটা হচ্ছে ফাই বের করব আর একটা ইটা নট বের করব। তাহলে আমার কাছে ফাই বের করার জন্য হচ্ছে কিউ এন ডিভাইডেড বাই √s নট। তাহলে কিউ এর মান আমার কাছে 20 দেওয়া আছে, এন এর মান 0.015 দেওয়া আছে, ডিভাইডেড বাই √s নট, s নট এর মান 0.00035, এটা আমাদের দেওয়া আছে। এবং বি কত বলে দেওয়া আছে, বি এর পাওয়ার হচ্ছে 5, এর পাওয়ার 8/3, এই কথাটা আমার জানা আছে। তাহলে এখন আমি এখান থেকে ফাই এর মানটা বের করব। তাহলে ফাই এর মানটা যখন বের করছি, ফাই এর মানটা বের করে দেখলাম যে 0.21936 হয়েছে, এবং আমার কাছে জানা আছে এম এর মান 1.5। আমি ওই চার্টে গেলাম এবং ওই চার্টে গিয়ে ফাই এর মান যেখানে 0.21485, তার মানে হচ্ছে 0.21 আছে, এবং ফাই এর মান যেখানে 0.22 আছে, তার রেসপেক্টে আমি এই আসপেক্ট রেশিও গুলো নিচ্ছি। একটা 0.36 পেলাম আর একটা 0.37 পেলাম। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ট্রেনটা বোঝার জন্য এর এই পাশেও একটু নেওয়া হয়, এই পাশেও একটু নেওয়া হয়, যে আস্তে আস্তে আসপেক্ট রেশিও বাড়লে কি ফাইয়ের মান কমছে না বাড়ছে এই ট্রেনটা দেখার জন্য। আর এছাড়াও তুমি এই দুটোর ভেতরেও দেখলে বুঝতে পারবে যে আসলে 0.36 থেকে 0.37 যখন হচ্ছে তখন ফাইয়ের মানটা বেড়ে যাচ্ছে, তখন হচ্ছে ফাইয়ের মানটা বেড়ে যাচ্ছে। তা এখন এটা ইন্টারপোলেট করলে আমরা আসপেক্ট রেশিওটা পাচ্ছি হচ্ছে 0.364, যার কারণে ফাইয়ের মানটা আমি 0.21936 এভাবে পাচ্ছি, এবং এটাকে ক্যালকুলেট করে ওয়াই নটের মান 1.82, এটা আমরা ক্যালকুলেশন করে পেলাম। আমরা যখন একটা সার্কুলার চ্যানেলের কথা বলি, সার্কুলার চ্যানেলের ক্ষেত্রে কেমন হয় দৃশ্যটা? সার্কুলার চ্যানেলের ক্ষেত্রে সেন্টার থেকে যখন আমরা ব্যাসার্ধগুলোকে ড্র করি, সেই ব্যাসার্ধগুলো সেন্টার বরাবর তার অ্যাঙ্গেলটা থাকে হচ্ছে 2π হিসাবে, এবং এই 2πটাকে রেডিয়ানে ক্যালকুলেশন করা হয়। আর এরিয়া, এটা হচ্ছে যে ফ্লো সেকশনটাকে ক্যালকুলেট করা হয়। তাহলে পানি কোথায় আছে, সে পানির ডেপথ দেখানো আছে, ওয়াই নট বরাবর পানি আছে, আর ব্যাসার্ধ আর নট সমান সমান ব্যাস বা ডায়ামিটার d/2। আমরা যখন স্ট্যান্ডার্ড লাইন ক্যানেল সেকশনের কথা বলি, ক্যানেলকে লাইন কেন করা হয়, লাইনিং কেন দিতে হয়, এটা কেউ বলতে পারবে? রোল নাম্বার 10 সাজ্জাদ, বলো তো ক্যানেলকে লাইনিং করা প্রয়োজন হয় কেন? ক্যানেলে লাইনিং করার প্রয়োজন হয় কেন সাজ্জাদ? ম্যাম সিপেজ লস কমাতে। হ্যাঁ,
ভবিষ্যৎ এটা সিপেসটা কমানোর জন্য অনেক সময় দেখা যায় যে ক্যানেলটা আমরা আর্দেন ক্যানেল হয়ে থাকে, তাই তো? তাহলে আমরা ক্যানেলে যখন লাইনিংটা দেই, খেয়াল করে দেখো এটা শেপ কেমন থাকে। এটা একটা ট্রাপিজয়েডাল চ্যানেল, এবং আরো একটা ইম্পর্টেন্ট কথা লিখে রাখবে এই ক্যানেলটার জন্য, যে এখানে কিউ এর মানটা 55 মিলিমিটার কিউব পার সেকেন্ড থেকে বেশি হতে হবে। তাহলে লাইন যে চ্যানেল, সেই চ্যানেলের জন্য বি হচ্ছে বটম উইড, এবং এই যে অংশটা আমরা নর্মালি ট্রাপিজয়েডাল সেকশনের জন্য অনেকটা ট্রায়াঙ্গুলার শেপ বলতাম না, ওইটা এখন কিন্তু যে সেমি সার্কুলার হয়ে গেছে। তাহলে আমাদের কাছে আর এর মানটা এখন ওয়াই নটের সমতুল্য হয়ে গেছে। থিটা আমাদের কাছে আগের মতো করে আমরা একটু আগে যেভাবে দেখেছিলাম ওভাবে থিটার মানটা আমাদের কাছে আছে। তাহলে এই লাইনিং এর ম্যাটেরিয়াল কনক্রিট হতে পারে, মেশনারি হতে পারে, ব্রিকের হতে পারে, মর্টার হতে পারে। আর যদি আমরা একটা ট্রায়াঙ্গুলার চ্যানেলের কথা বলি, ট্রায়াঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে দেখা যাবে কিউ এর মান যদি 55 মিটার কিউব পার সেকেন্ড থেকে কম হয়, তখন আমরা এই একইভাবে আর ইকুয়াল টু ওয়াই নট এই কথাটা লিখবো। তাহলে স্ট্যান্ডার্ড লাইন ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য ম্যাম কিউ এর মান 55 থেকে বেশি কেন হতে হবে? জাহিদ আবার বলো। কিউ এর মান 55 মিটার কিউব পার সেকেন্ড থেকে বেশি কেন হতে হবে ট্রাপিজয়েডাল চ্যানেলের ক্ষেত্রে আর কি? ও আচ্ছা, তুমি ট্রায়াঙ্গুলার চ্যানেলের সম্পর্কে তোমাদের কোনো ক্লাসে কি আমি বলি নাই যে এটা আসলে রিলেটিভলি লো ফ্লোর জন্য সাজেস্ট করা হয়। ট্রাপিজয়েডাল চ্যানেলের সেকশনটা আমরা হেভি ফ্লো যখন পাস করে তখন এটা আমরা সাজেস্ট করি, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা থাম্ব রুল। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, হ্যাঁ ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ। ম্যাডাম গত চ্যাপ্টারে যখন আসপেক্ট রেশিও পড়তেছিলাম তখন রেশিওটা আসলে বি বাই ওয়াই নট ছিল, তখন আমরা পড়তেছিলাম হোয়াইট চ্যানেল বলবো যখন 5-এর চেয়ে বেশি হবে, অথবা আমরা যদি কনজারভেটিভ ওয়েতে চিন্তা করি তাহলে সেটা 10-এর চেয়ে বেশি। এখানে আবার অ্যাসপেক্ট রেশিও পড়তেছি ওয়াই নট বাই বি। তো আমাকে প্রশ্ন যদি বলে দেয় অ্যাসপেক্ট রেশিও 5, তখন আমি আসলে কোন রেশিওটা ইউজ করব, ওয়াই নট বাই বি নাকি বি বাই ওয়াই নট? আচ্ছা, এটা খুব এক্সিলেন্ট একটা কোশ্চেন। তোমার কোশ্চেনে এটা আসলে আসপেক্ট রেশিও উইথ ডেপথ রেশিও, উইথ টু ডেপথ রেশিও এভাবেই বলা হয়। কিন্তু আমরা এই চ্যাপ্টারটা বেশি ফলো করছি সুব্রমণিয়ার বই থেকে, ঠিক আছে? এবং আমি যে অংশটুকু এখন পড়াচ্ছি এটা পুরোপুরি সুব্রমণিয়ার বই থেকে পড়াচ্ছি, বিশেষ করে যখন থেকে ইটা নট কম্পোনেন্টটা দিয়ে আমি পড়ানো শুরু করেছি, ঠিক আছে? মানে স্পেসিফিক্যালি ইটা নটটা যখন হচ্ছে তখন আসপেক্ট রেশিওর যে ডেফিনেশন, এখানে বি এবং ওয়াই নট দুটোই আছে, কিন্তু এটা ওই আগের কথা থেকে 1/, হয়ে গেছে আর কি, ঠিক আছে? ঘুরে গেছে। তো সেক্ষেত্রে তোমার কোশ্চেনে যখন আসপেক্ট রেশিওর ভ্যালু 5 বা 6 থাকছে, তুমি তখন আগের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট ধরে তুমি যাবে, কারণ এর নতুন কোনো নাম দেওয়াটা আসলে ঠিক হবে না। আমরা যে আসপেক্ট রেশিও উইথ এবং ডেপথের রেশিও, কিন্তু উইথ ডেপথের রেশিও যে রিলেশনটা আছে যে এটা ঘুরে যদি যায় ওয়াই বাই বি হয়ে যায়, তার মানে হচ্ছে এটা আগে যদি 10 হতো এখন সেটা কত হবে, 1 হবে না 100 হবে? ম্যাডাম তাহলে এটা কি হবে, 0.1 হয়ে যাবে না? 1/2? হ্যাঁ, 0.1 হয়ে যাবে, এবং 0.1 এর সাপেক্ষে তার মানে হচ্ছে আমি আসপেক্ট রেশিও বলছি, বারবার আসপেক্ট রেশিও বলছে, কিন্তু তোমাকে ওই ইটা নটের এটাকে আসপেক্ট রেশিও আমি মুখে বলছি, এটাকে সিম্বল আকারে প্রকাশ করা হচ্ছে ইটা নট দিয়ে, ঠিক আছে? দুটোই আসপেক্ট রেশিও, বি উইথ এবং ডেপথের রেশিও, এটা সবসময় আসপেক্ট রেশিও, ঠিক আছে? ইটা নটটা আমি সুব্রমণিয়ার বই থেকে পড়াচ্ছি, এবং ইটা নটের ভ্যালুটা যখন হবে তখন তোমাকে ইটা নট ভ্যালু হিসাবেই বলা হবে। আসপেক্ট রেশিও বলে উইথ এবং ডেপথের রেশিও এটাই বোঝায়, কিন্তু এখানে আমরা যেহেতু এই চার্টটা ব্যবহার করতে চাচ্ছি, এই চার্টের প্রেক্ষিতে এটা কিন্তু আসলে আসপেক্ট রেশিও, উইথ ডেপথের রেশিও সে হচ্ছে ইটা দিয়ে জিনিসটাকে উল্টা করে দিয়েছে, ঠিক আছে? একটু কনফিউজিং আমি বুঝতে পারছি, কিন্তু আমি আসলে এই মোডে তোমাদেরকে ডিজাইনটা একটু শেখাতে চাই। এটা একটু ডিটেলস আছে তো, ঠিক আছে? তাহলে আমার কাছে লাইন যে চ্যানেল আছে ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য
55 মিটার কিউব পার সেকেন্ডের বেশি হলে আমি সেই ট্র্যাপিজয়েডাল চ্যানেলকে ডিজাইন করব। ট্রায়াঙ্গুলার চ্যানেল সাধারণত আমরা প্রেফার করি না, 55 এর নিচে হলেও আমরা ট্র্যাপিজয়েডাল করার চেষ্টা করে থাকি, তারপরেও তুমি তখন ট্রায়াঙ্গুলার একটা চ্যানেল সেকশন ডিজাইন করতে পারো। তাহলে ট্র্যাপিজয়েডাল চ্যানেল সেকশন যখন আমরা ডিজাইন করছি তখন এম হচ্ছে আমাদের জন্য হরাইজন্টাল কম্পোনেন্ট সাইড স্লোপের, থিটা আমাদের কাছে একটা নতুন কম্পোনেন্ট থাকছে, যেহেতু আমরা ওই যে লাইনিং দিয়ে ওটাকে একটা সেমি সার্কুলার একটা ফরম্যাটে নিয়ে আসি, তাহলে আমরা এই ইকুয়েশনের ভেতরে এম প্লাস থিটা একটা নতুন কম্পোনেন্ট পাচ্ছি এবং এটা সমান সমান বলবো এপসাইলন। এপসাইলন ইকুয়াল টু এম প্লাস থিটা, এবং এপসাইলনের মানটা আমরা এম প্লাস থিটা যখন আছি, থিটাকে আবার কিন্তু 1/m দিয়ে প্রকাশ করা যাচ্ছে tan ইনভার্স। তাহলে আমরা আগের কথাগুলো কেমন ছিল, কিউ এন বাই রুট ওভার এস নট বি এর পাওয়ার 8/3 ইকুয়াল টু 5, তাই না? এখন নতুন কম্পোনেন্টের ভেতরে চলে আসছে হচ্ছে এপসাইলন। তাহলে কিউ এন এপসাইলন বাই রুট ওভার এস নট বি এর পাওয়ার 8/3 ইকুয়াল টু phi n এবং phi n ইন্টু phi n, এটা ফাংশন অফ ইটা নট। তোমরা আমার জন্য এই ইকুয়েশনটা পুরোটা একটু লিখবে। তাহলে এখন খেয়াল করে দেখো, ইটা নট আগে যে অ্যাসপেক্ট রেশিও বলতাম ইটা নট সমান সমান ওয়াই নট বাই বি, এখন কিন্তু এটার সাথে এপসাইলন আসবে, এবং এপসাইলন মানে হচ্ছে লাইনিং ম্যাটেরিয়ালের জন্য কনসিডারেশন, এখানে আমরা লিখবো এম প্লাস থিটা এপসাইলন। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের কাছে স্ট্যান্ডার্ড লাইনিং যে ট্রায়াঙ্গুলার সেকশন, তার জন্য আমরা একইভাবে লিখব, এবং যেখানে যেখানে এপসাইলন আছে এম প্লাস থিটা করা যাচ্ছে সেখানে সেখানে আমরা সেটাকে এপসাইলন লিখব। ম্যানিংস এর ফর্মুলা যখন ব্যবহার করছি ট্রায়াঙ্গুলার সেকশনের জন্য, আমরা এটাকে ফাই টি দিয়ে প্রকাশ করব। ফাই টি সমান সমান 0.63। এর আগে কি আমরা 5 শিখেছিলাম? 3.43 এই কোয়েশ্চেনের আগে কি আমরা 5 সম্পর্কে কিছু জেনেছিলাম? জি ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে টি দিয়ে টি ফাই টি এর মান সরাসরি 0.63 হচ্ছে, এটা আমরা ট্রায়াঙ্গুলার সেকশনের জন্য বলছি। তাহলে আমরা এই প্রবলেমটা করার চেষ্টা করব, এবং প্রবলেমটা আমি মুখে মুখে বলছি, তোমরা যদি মানে এখন কোশ্চেন না করো তাহলে কিন্তু ইন্টারেস্টটা হারিয়ে ফেলবে। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। তাহলে একটা ট্র্যাপিজয়েডাল চ্যানেল আছে, তাই না? ট্র্যাপিজয়েডাল চ্যানেলের সাইড স্লোপ বলে দেওয়া আছে 1 ভার্টিক্যাল 1.5 হরিজন্টাল। ট্র্যাপিজয়েডাল চ্যানেলের জন্য আরো ইন্টারেস্টিং একটা তথ্য হচ্ছে 100 মিটার কিউব পার সেকেন্ড, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্য সেটা হচ্ছে লাইনড ট্র্যাপিজয়েডাল চ্যানেল। তাহলে লাইন ট্র্যাপিজয়েডাল চ্যানেল এবং 55 মিলিমিটার কিউব পার সেকেন্ডের বেশি ফ্লো সেখানে যাচ্ছে, সেখানকার জন্য সাইড স্লোপ 1 ভার্টিক্যাল 1.5 হরিজন্টাল। ম্যানিংসের যে এন আছে, এন এর মান 0.015, এন এর মান 0.015। এস নট এর মান হচ্ছে 0.0002, এটা আসলে ক্যালকুলেশন করে বের করা হয়েছে 1/5000 থেকে। বি এর মান 10 মিটার, এবং ওয়াই নট এর মান আমরা বের করতে চাই। তাহলে এখানে আমাদের কাছে লাইন চ্যানেল বলার সাথে সাথে আমরা বুঝতে পেরেছি এম এবং থিটার ব্যবহারে যে এপসাইলন হয়, এপসাইলনটাকে আমার ক্যালকুলেট করতে হবে, তাই তো? তাহলে এপসাইলন আমাকে ক্যালকুলেট করতে হবে। এস নট এর মান আমার জানা আছে, আর বি এর মান আমার জানা আছে। তাহলে এপসাইলনটা আমি ক্যালকুলেট করব, যেহেতু এম এর মান আমার জানা আছে 1.5 দিয়ে, আমি 1.5 দিয়ে এপসাইলনটাকে ক্যালকুলেট করতে পেরেছি 2.088। তাহলে ফাই ওয়ান এর মান আমার জানা আছে, তাহলে আমি এখন কি করব বলো?
φ1 এর মান জানা আছে, আমাকে নরমাল ডেপথের মান বের করতে হবে। ম্যাডাম ঠিক আমার আছে, φ1 এর ভ্যালু জানা, আমার হচ্ছে গিয়ে বেড স্লোপটা জানা, তো আমি চার্ট থেকে এখান থেকে y/b এই অ্যাসপেক্ট রেশিওটা বের করে ফেলবো। অ্যাসপেক্ট রেশিওটা আমরা বের করব। এক্স্যাক্টলি, অ্যাসপেক্ট রেশিওটা যখন আমি বের করব তখন আমার কাছে অ্যাসপেক্ট রেশিওটা আসার পরে আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, আমার কিন্তু অ্যাসপেক্ট রেশিওর সাথে এপসাইলন আছে, তাই না? অ্যাসপেক্ট রেশিওর জি সাথে ম্যাম। এপসাইলন আছে এবং সেখান থেকে আমি ওয়াই নটটা কেয়ারফুলি বের করব। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুরো প্রবলেম সলভ করার পরে আমরা খেয়াল রাখতে পারি না যে এটা একটা লাইন চ্যানেলের জন্য অ্যাসপেক্ট রেশিওর ভ্যালু আমি পেয়েছি এবং এটা নট, কারণ এই ইটা নটের কোনো চেহারা চেঞ্জ হয় না লাইন চ্যানেলের জন্য। ইটা নট ওখান থেকে চার্ট থেকে যখন আসে তখন তুমি অনেকেই কনফিউজ হয়ে যায় যে এই ইটা নটের সাথে একটা এপসাইলন দরকার আছে লাইন চ্যানেলের জন্য, তাহলে লাইন চ্যানেলের জন্য এপসাইলনের ভ্যালুটা যেন কোনোভাবে মিস না হয়। ওকে, তাহলে আমরা যদি একটা স্ট্যান্ডার্ড লাইন ট্রাপিজয়েডাল ক্যানাল সেকশনের কথা বলি, যেখানে 1 ভার্টিক্যাল m হরাইজন্টাল আছে এবং ডিসচার্জের পরিমাণ কিউ আর ভিএস হচ্ছে তার ভেলোসিটি। সম্পর্কটা এভাবে লেখা আছে, ইটা নটের সম্পর্কে ক্যাপিটাল এম এর ব্যবহার আছে। ক্যাপিটাল এম সম্পর্কে আরো বলে দেওয়া আছে যে এটা সমান সমান কিউ এস নটের পাওয়ার 3/2 এবং ভিএস যেন কি ছিল আমাদের ভেলোসিটি ছিল, এর পাওয়ার 4 এন ম্যানিংসের এন কিউব এবং এপসাইলনের মান যথারীতি আমাদের কাছে এম প্লাস থিটা, যেটাকে ট্যান ইনভার্স 1/m বলা যায়। আর ইটা নটের জন্য আমরা যেহেতু লাইন ট্রাপিজয়েডাল চ্যানেল বলছি, ইটা নটের সাথে ওয়াই নট বাই বি এর সাথে এপসাইলন থাকবে। তাহলে আমাদের যে সিচুয়েশনটা আছে, এম যদি ধীরে ধীরে 4 এর দিকে যায় তখন কি অবস্থা হবে? এম ধীরে ধীরে 4 এর দিকে যদি যায় তাহলে এক সময় যদি সমান সমান 4 হয়ে যায় তখন কেমন অবস্থা হবে? এই পুরো অংশটুকু 0 হয়ে যাবে, তাই না? 0 হয়ে গেলে আমরা ইটা নট সম্পর্কে একটা কথা বলে ক্যালকুলেশন করতে পারবো। কিন্তু এম যদি 4 থেকে কমে যায়, তাহলে এম এর মান যদি 3 হয়, তাহলে এখানে একটা এখানে যে অবস্থানটা হবে সেটা আসলে প্র্যাকটিক্যালি আমরা কোনো রিয়েলিস্টিক প্রপোজিশন হিসাবে আমরা সেটাকে প্রকাশ করতে পারবো না। ম্যাডাম এমটা কি ছিল আসলে ওখানে? এম ক্যাপিটাল এম এর এই রিলেশনটা দেওয়া আছে। এটা আসলে অনেক সময় আমরা প্রুফ করে থাকি, এখানে যে অংশটা দেওয়া আছে এটা কিন্তু তোমাকে সংখ্যা হিসেবে দেওয়া নেই, ক্যালকুলেট করতে হবে না, তুমি আসলে লজিক দিয়ে বুঝতে হবে এটাকে। এটা পুরোপুরি লজিক দিয়ে প্রবলেমটা আমরা সলভ করলাম। আমাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, যেমন আমরা কিছুক্ষণ আগে না, গত ক্লাস থেকে এই প্রবলেমটা শুরু হয়েছে, যে নর্মাল ডেপথের পরিমাণ, নর্মাল ডেপথের মান 2টা থাকে, বা নর্মাল ডেপথের যে 2টা ভ্যালুর ভিতরে ফাইনাইট একটা ডেপথ থাকে, অনেক সময় দেখা যায় যে আরেকটা ভ্যালু খুব অ্যাবসার্ড একটা ভ্যালু থাকে। এখন আমরা বের করতে চাই যে ম্যাক্সিমাম ডিসচার্জ কেমন হবে, চ্যানেলটা যদি সেকেন্ড কাইন্ড চ্যানেল হয় তাহলে তার ম্যাক্সিমাম ডিসচার্জ কেমন হবে। তাহলে ম্যাক্সিমাম ডিসচার্জের জন্য ডিকিউ বাই ডিওয়াই, ওয়াই অবশ্যই ডেপথের সাপেক্ষে, তাহলে ডেপথের সাপেক্ষে আমি ম্যাক্সিমাম ডিসচার্জটাকে বের করব। আমি এখন এন ম্যানিংসের এনটাকে যদি কনস্ট্যান্ট অ্যাসিউম করে নিই, এবং আমি আরো বলছি যে চ্যানেলের যে স্লোপ আছে সেই স্লোপটাকেও যদি কনস্ট্যান্ট ধরি, তাহলে ইকুয়েশনটাকে আমি সেকশন ফ্যাক্টরের এগেইনস্টে লিখতে পারবো, এ আর 2/3 দিয়ে লিখতে পারবো, এবং সেক্ষেত্রে এ আর 2/3টা একটা ফাংশন হবে, ফাংশন অফ ওয়াই হবে। আমরা আরেকটা বিষয়ও করতে পারি, যে ম্যাক্সিমাম ডিসচার্জ একটা সার্কুলার চ্যানেলের জন্য আমরা বের করব। তাহলে সার্কুলার চ্যানেলের জন্য কি হবে? সার্কুলার চ্যানেলের জন্য সেক্ষেত্রে হাইড্রোলিক রেডিয়াস এর ক্ষেত্রে এরিয়া বাই ওয়েটেড পেরিমিটার একই রকম থাকবে, এবং ডিটা হচ্ছে তার জন্য সার্কুলার চ্যানেলের জন্য ডায়ামিটার, যেখানে আমরা আমাদের ক্ষেত্রে আমরা বারবার পানির যে উচ্চতা, পানির উচ্চতা আমরা ওয়াই নটকে ওয়াই এর সাপেক্ষে প্রকাশ করার চেষ্টা করেছি। এখন একটু খেয়াল করো যে আমাদের এই ওপেন চ্যানেল ফ্লোতে আমি আসলে মাঝে মাঝে সার্কুলার চ্যানেলে কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হবে একটু একটু বলে যাচ্ছি,
কিন্তু সার্কুলার চ্যানেলটা অলমোস্ট মানে আমি অতখানি কিন্তু কাভার করছি না। তার মানে এটা না যে ওপেন চ্যানেল পড়লে তোমাকে সার্কুলার চ্যানেলটা পড়তে হবে না, এটা কিন্তু না। অনেকখানি টাইম সেভ করার জন্য এটা আমি করছি, যাতে তোমরা মেইন স্ট্রিমে শিখলে এটা সার্কুলার চ্যানেলেও এটাকে অ্যাপ্লাই করতে পারবে। মেইন স্ট্রিম বলতে আমি এটা ট্রাপিজয়েডাল সেকশন বা রেক্ট্যাঙ্গুলার সেকশনে শিখলে তুমি অন্য অন্য সেকশনগুলোতেও যেটা অ্যাপ্লাই করতে পারো। তো যাই হোক, সার্কুলার সেকশনের ক্ষেত্রে কি হবে, ম্যাক্সিমাম ডিসচার্জ আমরা পাবো থিটার সাপেক্ষে আমরা এটা প্রকাশ করব, এবং সেই থিটার সাপেক্ষে যখন আমরা ক্যালকুলেশন করব তখন দেখা যাবে যে থিটার মান যদি 151 ডিগ্রি 11 মিনিট হয় তাহলে আমরা ম্যাক্সিমাম ডিসচার্জ পাবো। এবং এখানে আমরা অ্যাসপেক্ট রেশিও, ডেপথ এবং ডায়ামিটারের যে রেশিও আছে সেই ডেপথ এবং ডায়ামিটারটা আমরা আসলে এই প্রসঙ্গে কেমন ভাবে নেব, সার্কুলার যদি থাকে তাহলে আমি এই যে 2 আঙ্গুলের মাঝ মানে যে ইয়েটা দেখাচ্ছিলাম ভার্টিক্যাল যে ডিসটেন্সটা বা ব্যাসের যে মানটা ডি এর মানটা, সেই অংশটাকে দিয়ে আমি ম্যাক্সিমাম ডিসচার্জটাকে প্রকাশ করব। ম্যাডাম এখানে y নট বাই d 1 - 2 cos থিটা ডিভাইড বাই 2 এই জিনিসটা আসলে কিভাবে আসলো ম্যাডাম? এখানটায় একটু আসি আমরা সার্কুলার যে চ্যানেলটা, এইখানে চলে আসি। হ্যাঁ, তাহলে আমাদের কাছে ওয়াই নট যেখানে আছে আর ডি এর মানটা যেখানে আছে, আমাদের কাছে এখানে ওয়েটেড পেরিমিটারটা হতে হবে মিনিমাম। আমরা ম্যাক্সিমাম ডিসচার্জ পেতে হলে ওয়েটেড পেরিমিটারটাকে মিনিমাম হতে হবে। তাহলে ওয়েটেড পেরিমিটার মিনিমাম সেই অংশটুকুকে আমরা ম্যাক্সিমাম ডিসচার্জ যখন বলছিলাম ডি কিউ বাই ডি থিটা এইভাবে প্রকাশ করছিলাম। সেখান থেকে থিটার অ্যাঙ্গেল আমাদের কাছে 151 ডিগ্রি 11 মিনিট হয়েছে, এবং এখানে আমরা এখন বের করার চেষ্টা করছি যে ওয়াই নট বাই ডি এর সমান সমান কত হবে। ওয়াই নট বাই ডি সমান সমান করতে হলে আমাদেরকে, আমি কিছুক্ষণ আগে যে এরিয়াটা বের করলাম ওখানে খেয়াল করো, এখানে যে এরিয়াটা বের করেছি, এরিয়া এবং ওয়েটেড পেরিমিটার, আর এরিয়া এবং ওয়েটেড পেরিমিটার যেখানে বের করেছি, এখানটা থেকে আমার কাছে কোথায় কোথায় ওয়াই আছে এবং কোথায় ডি আছে। আমার কাছে এরিয়াটাকে আমি পুরোপুরি ডি দিয়ে প্রকাশ করেছি, তাই না? আবার পি কে আমি ডি দিয়ে প্রকাশ করেছি, কিন্তু আমার কাছে ওয়াই নট বাই ডি যখন বের করছি তখন আমরা পুরো সার্কুলার যে সেকশনটা সেই অংশটার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে এটাকে আমি বেশ অনেকটা ক্রস করে এসেছি। তো ওই যে সার্কুলার চ্যানেলটা যদি একটু ডিটেইলসে পড়াইতেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। যে কারণ সার্কুলার চ্যানেলটা সার্কুলার চ্যানেলটা আসলে আমি তোমাদেরকে কি করে দেখাচ্ছি এই কারণে যে এটা ওপেন চ্যানেলের কনসেপ্টটা অনেক সময় লাগে। যেমন তোমরা যখন চুয়েটের দিকে আসো তোমরা কিন্তু দেখো যে বড় বড় পাইপ দিয়ে এখান থেকে পানিটা নিয়ে শহরে সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, এরকম কিছু অংশ হয়, অনেক সময় এরকম ডাক্ট ক্রিয়েট করেও পানি নদীর ভেতর থেকেও নেওয়া হয়। কিন্তু আমরা যখন মানে মেজর ওপেন চ্যানেলটা পড়তে চাই, সার্কুলার সেকশনটাকে আমরা অতটা সাপোর্ট করি না, ঠিক আছে? মানে সার্কুলারটা এরকম প্যারালালি পড়ি। কেউ যখন তোমার প্রফেশনাল কারণে পড়ে তখন তার অনেকখানি দরকার হয়। তারপরে আমি তোমার কথাটা মাথায় রাখলাম, যদি আমি তোমাদের যতটুকু আমার প্ল্যান আছে ইউনিফর্ম ফ্লো কম্পিটিশনটা ইনশাল্লাহ আজকে শেষ করে দিব। তো এরপরে র্যাপিডলি ভ্যারিড ফ্লো যেটুকু অংশ আমার পড়ানোর প্ল্যান আছে তার ভিতর থেকে আমি টাইম সেভ করতে পারলে আমি আরেকটু হাইলাইট করব। আর ম্যাডাম ওই যে আপনি একটু আগে পড়ালেন না ম্যাক্সিমাম ডিসচার্জ ফর সেকেন্ড চ্যানেল অফ সেকেন্ড কাইন্ড, একটু আগে ম্যাডাম আমার এখানে একটু প্রশ্ন ছিল যে ম্যাডাম আসলে আমরা এখানে ম্যাক্সিমাম ডিসচার্জটা যে বের করতেছি ম্যাডাম, যে দুইটা ডেপথ অল্টারনেট ডেপথ বলতেছি, একটাতে ডেপথ কম একটাতে ডেপথ বেশি, বাট আমরা তো মানে আমরা যখন স্পেসিফিক এনার্জি পড়ছি হযরত আলী স্যার পড়াইছেন তখন ম্যাডাম একটা পোরশনকে আসলে সুপার ক্রিটিক্যাল চিন্তা করছি, একটা পোরশনকে সাব ক্রিটিক্যাল চিন্তা করছি। না 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 আমি সবসময় ক্রিটিক্যাল ফ্লোতে না ম্যাডাম, ডেপথ কম বেশি হলেও আসলে ডিসচার্জটা ভিন্ন হচ্ছে কেন ম্যাডাম? ডেপথ কম বেশির সাথে আবার ভেলোসিটিটা একটু রিঅ্যারেঞ্জ হওয়ার কথা ছিল না?
হ্যাঁ, না 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 সেটা ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে যে বিষয়টা হবে যে আমি ম্যাক্সিমাম এক্ষেত্রে আমি আসলে সুইচ করে এসেছি, তো আমি এখন ম্যাক্সিমাম ডিসচার্জ চাই। হ্যাঁ, ম্যাক্সিমাম ডিসচার্জ চাই আমি, ডেপথ কম বেশি থেকে ম্যাক্সিমাম ডিসচার্জ চাই। ঠিক আছে, ম্যাক্সিমাম ডিসচার্জ পাওয়ার জন্য আমি চ্যানেলটাকে সেইভাবে ডিজাইন করব, এবং ম্যাক্সিমাম ডিসচার্জের জন্য আমি লেস ওয়েটেড পেরিমিটার নিয়ে কাজ করব। ঠিক আছে, ম্যাক্সিমাম ডিসচার্জের জন্য আমি কম্প্রোমাইজ করব শুধুমাত্র আমার যে ফ্লোটা আসবে ফ্লোটাই বেশি হতে হবে, এরপরে আমি বাকি জিনিসগুলো রিঅ্যারেঞ্জ করব। ঠিক আছে, তাহলে আমার কাছে এই ম্যাম আমার আগের স্লাইডটাতে একটু সমস্যা ছিল ম্যাম, একটা প্রশ্ন আছে বলো। হুম হুম। ম্যাম, এর আগের পেজটা মেবি। জি ম্যাডাম, ম্যাডাম এখানে এই ডিকিউ বাই ডিওয়াই ইকুয়াল 0 কেন ম্যাডাম, এটা কি বুঝতেছি না নাকি? আমরা যখন ম্যাক্সিমাম ডিসচার্জকে নর্মাল ডেপথের জন্য প্রকাশ করে থাকবো একটা ফাইনাইট ডেপথের এগেনস্টে, নর্মাল ডেপথকে ম্যাক্সিমাম ডিসচার্জ পেতে চাই, সেই নর্মাল ডেপথটা যদি একটা ফাইনাইট ডেপথের মধ্যে হতে হয়, তখন ওয়াই এর সাপেক্ষে আমি ডি কে ডিফারেন্সিয়েট করব, এবং আমি এখানে অ্যাসিউম করে নিচ্ছি যে এনটা কনস্ট্যান্ট প্রত্যেকটা ডেপথে। যদিও তোমার ইন রিয়েল ফিল্ড এন বা ম্যানিংসের রাফনেস কোএফিসিয়েন্ট আসলে ডেপথের সাথে ভ্যারি করে, তবে যখন আমরা ইউনিফর্মগুলো কম্পিউট করে থাকি তখন এই এন এর মানটাকে কনস্ট্যান্ট ধরে আমরা সামনের দিকে এগোই। একই সাথে দেখো এখানে চ্যানেলের যে বটম স্লোপ সেটাকেও কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়েছে। এটাও তো আসলে রিয়েল ফিল্ডে হয় না, তাই না? নদীতে তখন তুমি আপ স্ট্রিম থেকে ডাউন স্ট্রিমে যাচ্ছ তখন তো নদীতে স্লোপ থাকে, সুতরাং এখানে এস নটটাও তুমি ওই কনস্ট্যান্ট ধরে নিচ্ছ ওই অংশটুকু কে সাপেক্ষে যেখানে তুমি ম্যাক্সিমাম ডিসচার্জটা ক্যালকুলেট করতে চাও, এবং যখন এগুলোকে কনস্ট্যান্ট ধরা হচ্ছে কিউ ইকুয়াল টু 1/n, এ আর 2/3, এস হাফ, তাহলে এন এবং এসটা যদি কনস্ট্যান্ট হয় তখন তুমি ওয়াই এর সাপেক্ষে পুরো জিনিসটাকে রিরাইট করছো। রোল 39 আমি কি ক্লিয়ার করতে পেরেছি? ম্যাডাম তাহলে এরিয়া চেঞ্জ হচ্ছে না, রেডিয়াস চেঞ্জ হচ্ছে না, মানে এইভাবে আলটিমেটলি ডিফারেন্সিয়েট করলে ভ্যালুটা 0 আসতেছে, এটা বলতেছেন? আমার ম্যাক্সিমাম ডিসচার্জের জন্য আমি এভাবে ক্যালকুলেট করছি আর কি। আসলে এটা ফিজিক্যাল মিনিংসটা কি সেটাই বুঝতেছি না। ফিজিক্যাল মিনিংস ডেপথের সাপেক্ষে ম্যাক্সিমাম ডিসচার্জ ক্যালকুলেশন। মানে এটা তো যে কোনো ডেপথেই তো ডিসচার্জ যেটা আছে সেটা কনস্ট্যান্ট থাকতেছে না? যে কোনো ডেপথে ডিসচার্জ কনস্ট্যান্ট হচ্ছে কি করে? এন এবং এস নট কনস্ট্যান্ট হলে তোমার কি এরিয়া কনস্ট্যান্ট হবে? ম্যাডাম একটা নির্দিষ্ট হাইটের জন্য নির্দিষ্ট আমি তো ওয়াই কনস্ট্যান্ট ধরছি না, ওয়াই তো চেঞ্জ হবে, 0 থেকে ওয়াই 100 ইভেন 1000 ও হতে পারে, ওয়াই তো চেঞ্জ হচ্ছে না। ম্যাডাম আমিও আমার প্রশ্নটা অনেকটা এরকম ছিল যে ওয়াই কম বেশি ঠিক আছে, ওয়াই 10 ও হতে পারে 100 ও হতে পারে, বাট ভেলোসিটিটা তো এর সাথে চেঞ্জ করবে যে ডিসচার্জটাকে সেম রাখার জন্য। এরকমটা আসলে হওয়ার কথা ছিল না ম্যাডাম? যে হ্যাঁ, আমরা তো ভেলোসিটি নিয়ে কথা বলিনি এখানে, ভেলোসিটি নিয়ে তো কথা আসেনি, ভেলোসিটি নিয়ে কথা কিন্তু এসেছে। আসলে যে আমরা মানে একটু মানে ওপেন চ্যানেল ফ্লো বা হযরত আলী স্যার যে পার্ট পড়াচ্ছেন আমরা যদি পড়ে আসছিলাম যে আসলে ডিসচার্জটা সেম বা ভেলোসিটিটা কম বেশি হচ্ছে। না এক্ষেত্রে তোমাকে তুমি দেখো ওনার পড়া শেষ হয়ে যাওয়ার পরে 3 ধরনের ফ্লোটা পড়তে হবে। ইউনিফর্ম ফ্লোর তোমাদেরকে আমি যে নলেজ যেগুলো শেয়ার করেছি সেগুলোর রেসপেক্টে কথা বলো। এখানে অবশ্যই সুপার ক্রিটিক্যাল ফ্লো সাবক্রিটিক্যাল ফ্লোগুলি আসবে না, এখানে পুরোপুরি ক্রিটিক্যাল ফ্লো কন্ডিশনটা আসবে। তোমরা ক্রিটিক্যাল ফ্লো কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এখানে কোনোভাবেই সুপার ক্রিটিক্যাল বা সাবক্রিটিক্যাল কন্ডিশন আমি তো একবারও সেটা বলতে পারবো না, কারণ আমার এখানে ক্রিটিক্যাল ফ্লো, সব ক্ষেত্রে ক্রিটিক্যাল ফ্লো। এবং এরিয়ার ম্যাক্সিমাম ডিসচার্জের ক্ষেত্রে আমি যেটাকে রিলেট করছি এরিয়া এবং ওয়েটেড পেরিমিটার। এখানে তো ভেলোসিটির কথা কি বলা হয়েছে কোন স্লাইডে? না ম্যাডাম, ফ্লো যদি ক্রিটিক্যালি হয় তো স্পেসিফিক এনার্জি কার্ভে ম্যাডাম ক্রিটিক্যাল ফ্লোর জন্য তো ডেপথ একটাই, তাহলে এখানে ম্যাডাম 2টা 3টা এরকম ডেপথ আসতেছে কেন ম্যাডাম? না এখানে আমি স্পেসিফিক এনার্জি তো এখানে ক্যালকুলেট করছি না, স্পেসিফিক এনার্জি তো এখানে ক্যালকুলেট হচ্ছে না। ক্রিটিক্যাল ফ্লো কনসিডারেশনে আমি এখানে প্রোগ্রেস করছি, এখানে স্পেসিফিক এনার্জি কি ক্যালকুলেশন হচ্ছে? স্পেসিফিক এনার্জি ক্রিটিক্যাল ফ্লোর জন্য কত হয় ম্যাডাম? ওটা বলতেছি না, যে আমরা যখন স্পেসিফিক এনার্জি কার্ভটা আঁকলাম তখন দেখলাম না সাবকাত আসলে এরকম আলোচনা করতে থাকলে আমরা নিজেরা কিছু ইকুয়েশন হয়তো ডেভেলপ করতে পারবো,
কিন্তু সেটা তোমার কোয়ারিগুলো তুমি তাহলে নোট ডাউন করো। এখানে আসলে স্পেসিফিক এনার্জি রিলেটেড তোমাদের নলেজ আছে ধরেই সামনের দিকে এগোচ্ছি, হ্যাঁ। এবং ফ্লোটা হচ্ছে ক্রিটিক্যাল ফ্লো, এখানে সাব ক্রিটিক্যাল সুপার ক্রিটিক্যাল আলোচনা হচ্ছে না, কমপ্লিটলি এটি ইউনিফর্ম ফ্লো নিয়ে কথা হচ্ছে। ভেলোসিটি নিয়ে এখনো কথা বলিনি, ভেলোসিটি বের করব হচ্ছে ফ্লো যদি জানি, ম্যাক্সিমাম ডিসচার্জ যদি জানি, ঠিক আছে। তাহলে আমরা ম্যাক্সিমাম ডিসচার্জের জন্য যে আসপেক্ট রেশিও আছে সেই আসপেক্ট রেশিও হচ্ছে 0.938 এবং ম্যাক্সিমাম ডিসচার্জ যখন আমরা দেখব তখন ম্যাক্সিমাম ডিসচার্জটা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে ওয়াই নট হচ্ছে 94% অফ ডি হচ্ছে। তাহলে আমাদের এই অংশটার সাপেক্ষে আমরা দেখি যে 94% অফ ডি যদি হয়, ডিটা আমাদের কাছে ব্যাস আছে, তার সাপেক্ষে আমরা সেকশন ফ্যাক্টর বাই ডি 8/3। এখানে একটু খেয়াল করতে হবে এই ডিটা কিন্তু সার্কুলার চ্যানেলের জন্য আমরা ব্যাস দিয়ে প্রকাশ করছি বা ডায়ামিটার দিয়ে প্রকাশ করছি। আমরা যখন এটা ট্রাপিজয়েডাল বা রেক্টেঙ্গুলার চ্যানেল দিয়ে প্রকাশ করি তখন এটা বি দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে 0.33 হবে এবং আমার কাছে যখন আসপেক্ট রেশিও 1 বা আমি যদি বলতে পারি যে পানিটা পুরোপুরি ডায়ামিটার বরাবর আছে সেইটা যদি বলতে পারি তাহলে আমার কাছে সেকশন ফ্যাক্টর এবং তার সাথে ডি এর রেশিওটাকে 0.31 বলবো। এখন আমার কাছে দুটো কন্ডিশন আছে, প্রথম যে কন্ডিশনটি সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসচার্জের জন্য এবং দ্বিতীয় কন্ডিশনটা আছে হচ্ছে পাইপ ফুল কন্ডিশনের জন্য। দুটো কন্ডিশনকে ফুল কন্ডিশন এবং ম্যাক্সিমাম ডিসচার্জ কন্ডিশন এই দুটোকে যদি আমরা রেশিও হিসাবে ক্যালকুলেট করতে চাই তাহলে রেশিও হিসাবে ক্যালকুলেট করে দেখতে পারবো যে ম্যাক্সিমাম ডিসচার্জটা মূলত 7.5% থেকে 7.5% বেশি হয় ফুল ডিসচার্জ থেকে। তাহলে আমরা হাইড্রোলিক্যালি এফিশিয়েন্ট একটা চ্যানেল সেকশন ডিজাইন করতে চাই যেখানে মিনিমাম ওয়েটেড পেরিমিটার থাকবে একটা জানা এরিয়ার জন্য এবং যেখানে চ্যানেলটা সেই তার ধারণ ক্ষমতা ম্যাক্সিমাম হবে। স্লোপ রাফনেস কোফিশিয়েন্ট এবং এরিয়া যদি ফ্লো এরিয়া যদি ফিক্স থাকে, মিনিমাম যে পেরিমিটার থাকবে সেই মিনিমাম পেরিমিটারের প্রেক্ষিতে হাইড্রোলিক্যালি এফিশিয়েন্ট যে সেকশন থাকবে সেই হাইড্রোলিক্যালি এফিশিয়েন্ট সেকশনটা ম্যাক্সিমাম ডিসচার্জ কনভে করবে। এই চ্যানেলগুলোকে অনেক সময় বলা হয় বেস্ট সেকশন। তাহলে আমরা কি শিখছি? হাইড্রোলিক্যালি এফিশিয়েন্ট চ্যানেল সেকশন আমরা শিখছি। তাহলে হাইড্রোলিক্যালি এফিশিয়েন্ট চ্যানেল সেকশনের জন্য যদি প্রথমে রেক্ট্যাঙ্গুলার সেকশনের কথা বলা হয় সেখানে পিটা আমার কাছে মিনিমাম। তাহলে মিনিমাম পি আমার কাছে আগেই বলা ছিল যে এরিয়াটা কনস্ট্যান্ট হবে। তাহলে এরিয়া কনস্ট্যান্ট যদি হয় এবং মিনিমাম পি এর ক্ষেত্রে আমরা ডেপথের এগেইনস্টে যখন ক্যালকুলেশন করে থাকি তখন এরিয়া সমান সমান আমি লিখতে পারি 2YE²। আমার কাছে যখন ওয়াইইটাকে আমার কাছে বলা হচ্ছে এফিশিয়েন্ট সেকশন। এখন এফিশিয়েন্ট সেকশনের ক্ষেত্রে তাহলে আমি এই অবজারভেশন থেকে এটুকু বলতে পারি এফিশিয়েন্ট যে ডেপথ আছে সেই ডেপথটা হচ্ছে উইথের হাফ। আর এবং একই সাথে হাইড্রোলিক রেডিয়াস হচ্ছে এফিশিয়েন্ট যে ডেপথ আছে তার অর্ধেক। তাহলে একইভাবে ছবিটাকে এভাবেই লিখছি যে হাইড্রোলিক রেডিয়াস YE/2 এবং YE সমান সমান BE/2। ট্রাপিজয়েডাল সেকশনের জন্য কেমন হবে? ট্রাপিজয়েডাল সেকশনের জন্য আমাদের কাছে এরিয়া কনস্ট্যান্ট রয়েছে এবং ওয়েটেড পেরিমিটার আমাদের কাছে মিনিমাম ওয়েটেড পেরিমিটার আমরা নিয়ে কাজ করতে চাই। এমটা আমাদের কাছে ফিক্সড আছে। হাইড্রোলিক্যালি এফিশিয়েন্ট যে সেকশনটা সেক্ষেত্রে এ এবং এম ফিক্সড অবস্থানটা নিয়ে আমরা হাইড্রোলিক্যালি এফিশিয়েন্ট সেকশনটাকে ক্যালকুলেট করতে চাই। এবং এখানে যে কাজটা করব সেটা হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস যেটা আছে এরিয়া এবং ওয়েটেড পেরিমিটার এফিশিয়েন্ট যে ডেপথ আছে সেই ডেপথের অর্ধেক হচ্ছে। এবং আমরা হাইড্রোলিক্যালি এফিশিয়েন্ট ট্রাপিজয়েডাল সেকশনের ক্ষেত্রে অনেক সময় আমাদের কাছে জিজ্ঞাসা করা হয় যে ডেপথের সাথে এফিশিয়েন্ট ডেপথের সাথে তার সম্পর্ক কত। আমরা তখন এটা বের করে বলি যে ডেপথের অর্ধেক হচ্ছে বা হাইড্রোলিক রেডিয়াস সমান সমান এফিশিয়েন্ট ডেপথের হাফ।
আমরা একটা ট্রাপিজয়েডাল চ্যানেলকে যদি এভাবে প্রকাশ করে থাকি, তার ভেতরে একটা সেমি সার্কুলার সেকশন আছে এবং সেমি সার্কুলার সেকশনের সেন্টার ও তে আছে, তাহলে ও এস সমান সমান ও আর, বা এটাকে ওয়াই ই বলা যায়। আর থেকে যে ইনক্লাইন্ড যে লাইনটা গেছে সেটার দূরত্ব এল ই দিয়ে প্রকাশ করা হয়েছে এবং এটি ভূমির সাথে থিটা অ্যাঙ্গেল করেছে। আমরা হাইড্রোলিক্যালি এফিশিয়েন্ট এই ট্রাপিজয়েডাল চ্যানেল সেকশনটাকে ও আর এর মান এবং ও টি এর মান ব্যবহার করে আমরা যখন ক্যালকুলেশন করছিলাম, পিই হচ্ছে আমাদের কাছে ওয়েটেড পেরিমিটার এবং এটা এফিশিয়েন্ট ওয়েটেড পেরিমিটার। এখন আমরা এতক্ষণ ধরে যে ক্যালকুলেশন গুলো করলাম সেগুলো করেছিলাম এফিশিয়েন্ট হাইড্রোলিক্যালি এফিশিয়েন্ট একটা সেকশন বা বেস্ট সেকশন। আমি আসলে চিন্তা করি যে আমরা যদি মোস্ট এফিশিয়েন্ট একটা সেকশন অ্যাডাপ্ট করতে চাই, তাহলে আমাদের কাছে কি করতে হবে? তাহলে আমাদের কাছে ডিফারেন্সিয়েট করতে হবে কার রেসপেক্টে? এম এর রেসপেক্টে। এমটা কে ছিল? সাইড স্লোপের হরাইজন্টাল কম্পোনেন্ট। এম এর রেসপেক্টে আমরা ওয়েটেড পেরিমিটারকে ডিফারেন্সিয়েট করলাম এবং ডিফারেন্সিয়েট করে আমরা যখন এটাকে ম্যাক্সিমাম ওয়েটেড পেরিমিটারের জন্য আমরা তখনই এমটাকে আমরা ভ্যারি করতে দিচ্ছি এবং আমরা মোস্ট এফিশিয়েন্ট যে ওয়েটেড পেরিমিটার আছে, মোস্ট এফিশিয়েন্ট ওয়েটেড পেরিমিটারটাকে আমরা বের করতে চাচ্ছি। এখন মোস্ট এফিশিয়েন্ট সে ওয়েটেড পেরিমিটারটার জন্য আমরা পুরো ক্যালকুলেশন করে দেখলাম যে আসলে এমটা তো আমাদের ওই থিটাকে রিফ্লেক্ট করবে, থিটার মানটা হচ্ছে 60 ডিগ্রি যদি হয় তাহলে এটা মোস্ট এফিশিয়েন্ট একটা সেকশন হবে এবং এটার সাফিক্স হচ্ছে ইএম দিয়ে প্রকাশ করব। এখন মোস্ট এফিশিয়েন্ট কথাটার ক্ষেত্রে এম ই এভাবে হতে পারতো, কিন্তু এটা দেখা যাচ্ছে যে আমাদের বোঝার সুবিধার জন্য ইএম দিয়ে প্রকাশ করা হচ্ছে। এবং এখন থেকে আমাদের যে ইএম যত জায়গায় আছে এটা মোস্ট এফিশিয়েন্ট সেকশন হিসাবে প্রকাশ করা হচ্ছে। আমরা একইভাবে এল এর মানটা বের করব, 2/3 অফ ওয়াই ইএম ইকুয়াল টু বিইএম, এভাবে প্রকাশ করে আমরা মোস্ট এফিশিয়েন্ট ট্রাপিজয়েডাল সেকশন হবে রেগুলার হেক্সাগনের 1/2। এই কথাটা আমাদেরকে প্রায় প্রমাণ করতে হয়। আমরা যখন চ্যানেল ডিজাইন করব তখন, বিশেষ করে যখন ইঞ্জিনিয়ার হয়ে যাব, তখন এই সম্পর্কগুলোকে মোস্ট এফিশিয়েন্ট সেকশনগুলোর প্রপোর্শন কেমন হবে এগুলো আমরা বই দেখে করতে পারি। তবে যতক্ষণ পুরোপুরি ইঞ্জিনিয়ার না হচ্ছি, পরীক্ষা পাশ করা সহ চাকরির পরীক্ষা পর্যন্ত নিজেদেরকে এটা বের করে নিতে হবে। এই চার্ট তোমাকে কখনো প্রোভাইড করা হবে না। তাহলে আমরা যদি একটা প্রবলেম করার চেষ্টা করি যে একটা ব্রিক লাইনের, আর 5 মিনিট লাগবে, একটা ব্রিক লাইন ট্রাপিজয়েডাল যে চ্যানেল আছে সেই ট্রাপিজয়েডাল চ্যানেলে ডিসচার্জের পরিমাণ 25 মিটার কিউব পার সেকেন্ড হচ্ছে। লংজিটিউডিনাল স্লোপের মান দেওয়া আছে, এস নটের মান দেওয়া আছে 0.004। একটা এফিশিয়েন্ট ট্রাপিজয়েডাল চ্যানেল আছে যেখানে এম এর মান 1.5। আমাদেরকে প্রথমে বের করতে হবে এফিশিয়েন্ট ট্রাপিজয়েডাল সেকশন, পরেরটা বের করতে হবে মোস্ট এফিশিয়েন্ট ট্রাপিজয়েডাল সেকশন। তার প্রথমে এফিশিয়েন্ট ট্রাপিজয়েডাল সেকশনের জন্য ই সাফিক্স দিয়ে আমরা ক্যালকুলেশন গুলো করব এবং এখানে আমাদের কাছে এন এর মানটা দিয়ে দেওয়া নেই। সাধারণত পরীক্ষার সময় এন এর মানটা দিয়ে দেওয়া থাকে, আর নিজে যখন ডিজাইন করবে তখন এন এর মান তুমি নিজে খুঁজে বের করবে এরকম টেবিল থেকে। তাহলে আমরা যখন হাইড্রোলিক্যালি এক্সপোনেন্ট বের করতে চাই, একটা সেকেন্ড হাইড্রোলিক এক্সপোনেন্টের কথা বের করতে চাই, কনভেন্স একটা চ্যানেলের ধারণ ক্ষমতা, এটা আসলে চ্যানেলের যে পানির ডেপথ আছে তার একটা ফাংশন হিসেবে কাজ করে। আমরা যখন গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লোকে ক্যালকুলেশন করে থাকি, গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা আমাদের ইউনিফর্ম ফ্লো থেকে, এটা একটা ব্রিজ, আমরা এরপরেই আসলে গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লো চ্যাপ্টারটা পড়ে থাকি। তাহলে কনভেন্সটাকে আমরা প্রকাশ করে থাকি C2 ইন্টু ওয়াই এর পাওয়ার n দিয়ে। n এখানে একটা এক্সপোনেন্ট যেটা সেকেন্ড হাইড্রোলিক এক্সপোনেন্ট হিসাবে বলে, ফার্স্ট হাইড্রোলিক এক্সপোনেন্টের সাথে এটা রিলেটেড থাকে ক্রিটিক্যাল ডেপথের মাধ্যমে।
এবং সেকেন্ড হাইড্রোলিক যে এক্সপোনেন্টটা এটা কনস্ট্যান্ট হয় চ্যানেলের জন্য যখন অনেকগুলো ডেপথের ভেরিয়েশন থাকে এবং অনেক ডেপথের ভেরিয়েশন থাকে কে এর মান, তখন ডেপথের এগেনস্টে আমরা প্লট করে থাকি এবং সেই প্লট থেকে এন এর মানটা বের করি। এবং আমি এখন তোমাদেরকে সেই এন এর ক্যালকুলেশনটা নতুন করে শেখাবো না, যেটা তোমরা 262 সেশনাল ক্লাসে অনেকবার এই এন এর যে স্লোপ বের করা তোমরা শিখেছো। ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য আমরা ফাই মানটাকে বের করব এবং ওর সাপেক্ষে ইটাকে বের করব এবং লগ লগ পেপারে এটাকে ড্র করে একটা কার্ভ প্লট করব। কার্ভটার চেহারা অনেকটা এরকম থাকবে, যেখানে এম এর মান 0 থেকে এম এর মান 2 পর্যন্ত থাকবে এবং এন এর মান আমরা যেটা কি বলছিলাম ওই যে লগ লগ পেপারে যে গ্রাফগুলো আঁকবো ওখান থেকে এন এর মান আসলে ডিপ যে রেক্টেঙ্গুলার চ্যানেল থাকবে তার জন্য ভ্যালুটা অলমোস্ট 2 থাকবে এবং ট্রায়াঙ্গুলার চ্যানেলের জন্য 5.33 থাকবে। এটা অনেক সময় সি এর ভ্যালু বা চেজিস কোফিশিয়েন্টের জন্য ব্যবহার করার ক্ষেত্রে আমরা করে থাকি। আমি আসলে ক্লাসটা এখানে আমি শেষ করব। আমি জানি তোমাদের অনেক কোশ্চেন আছে, আমি কোশ্চেনগুলো আনসার করার চেষ্টা করব। আসলে একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, ডিপার্টমেন্টে কিছু তোমার ড্রিলিং এর কাজ হচ্ছে, ড্রিল ঠিক না মানে কাচের কাজ হচ্ছে। তোমরা মনে হয় এই এক্সটেনশনটুকু দেখে যাও নাই। আমি যে রুমটাতে বসতাম ওটাতে কি তোমাদের খেয়াল আছে? ওইটার পাশে কিছু কাজ হচ্ছে। আমি কাজটা সেকশন বি তে যখন ক্লাস নিচ্ছিলাম 10টা থেকে আমি স্টপ করে রেখেছি, কারণ এখানে একটা সাউন্ড যাচ্ছে যেটা দিয়ে আসলে ক্লাসটা কন্ডাক্ট করা কঠিন হয়ে যাচ্ছিল। তো এখন যেটা হচ্ছে তোমরা যদি মানে কোনো কোশ্চেন থাকে আমি কোশ্চেন করতে পারবো, কিন্তু কাজটা আসলে এখন চলবে আর কি, ঠিক আছে? সাফকাত কোনো কোশ্চেন আছে? ম্যাডাম আসলে একটা কথা বলি যে মানে টপিক গুলো না ম্যাডাম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, মানে আমাদের এর জন্য আসলে সত্যি বলতে আসলে কোন টপিকটা শুরু হলো বা কোন টপিকটা শেষ হলো, মানে আমরা যখন ফিজিক্যাল ক্লাসগুলো করতাম ম্যাডাম কখনোই ক্লাস করার সময় মনে হয় নাই যে না যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বা জিনিসটা বুঝে যাচ্ছি। তো ম্যাডাম মানে আজকে আগের ক্লাসগুলো আমি হয়তো বা বুঝছি, আজকের ক্লাসে আমার একটু সমস্যা হচ্ছে, মনে হচ্ছে যে টপিকগুলো আসলে ম্যাডাম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে বা এটা বুঝে ওঠার আগে আর একটা টপিকে চলে আসছে। তো ম্যাডাম বইটা আজকে যেটা পড়েছেন আমি সব টুকে নিছি, হয়তো এখন বইটা পড়লে আমার হয়তো বা বুঝতে পারবো যে আসলে সমস্যাটা কই। মানে এখন সমস্যা নাই এর মানে যে আমি সব বুঝছি না, আমি ম্যাডাম আসলে অনেক কিছু আসলে ক্যাচই করতে পারি নাই যে মানে তাড়াতাড়ি শেষ হয়ে গেল। মানে আমার কাছে এমন লাগছে, সবার কাছে কেমন লাগছে ম্যাডাম এটা সবার অপিনিয়ন নিলে হয়তো বোঝা যাবে। আচ্ছা তাহলে দেখি র্যান্ডমলি বলি। আশিক রোল নাম্বার 24 বোঝা গেছে? সবগুলো তো ক্যাচ করা পসিবল না, সমস্যা হইছে। তাহলে পড়াশোনা করতে হবে। স্লাইডটা আজকে দিয়ে দেই। জি ম্যাডাম দিয়ে দেন। স্লাইড তো অবশ্যই দিব, স্লাইড অবশ্যই দিব এবং আজকে অবশ্যই তোমরা পড়াশোনা করবে, কারণ গত ক্লাসে 5টা প্রবলেম সলভ করার পরে কারো কাছ থেকে কোনো ফিডব্যাক নেই। আমি তো খুব আশাবাদী ছিলাম তোমাদেরকে আজকে স্লাইডটা শেষ করে দিলে ম্যাডাম ভালো হইতো ম্যাডাম, রেকর্ডগুলো দিলে আমাদের অনেক সুবিধা হইতো ম্যাডাম। রেকর্ড দিলে ভালো হতো, স্লাইড দিলে ভালো হতো না ম্যাডাম? দুইটা দিলে ভালো হইতো ম্যাডাম, কারণ রেকর্ডে ম্যাডাম ক্যাচ করতে পারতেছিলাম না ম্যাডাম। না সেটা তো কেউ ক্লাস স্লাইড দরকার ম্যাম, তবে একটু স্লো গেলে আমাদের জন্য সুবিধা হতো আর কি, মানে একটু ফাস্ট চলে গেলে তো। আমি এখন তোমাদের টেকনিক্যাল ইস্যুটা বলি। তোমাদের যে 4টা ক্লাস আমি রিপিট নিয়েছিলাম তোমাদের মনে আছে? তোমরা সেই 4টা ক্লাস আমি ডিউ টাইমের ভেতরে সলভ করতে চাই, কোনো এক্সট্রা ক্লাস নিতে চাই না। আজকে 6 নাম্বার লেকচারটা আমি দিলাম। আমার ধারণা গত ক্লাসে যেহেতু 5টা প্রবলেম তোমরা করতে পেরেছো, আজকে স্লাইডটা নাও। বুঝতে সমস্যা হলে নেক্সট ক্লাসের শেষে আমরা ক্লাস আবার যদি দরকার হয় ডিসকাস করব, কিন্তু আসলে অনেক বেশি পেছনে চলে আসে। নর্মালি আমার 6 লেকচারে এরকম আস্তে আস্তে করে ইউনিফর্ম ফ্লো কম্পিটিশন পড়ানো হয় না। মূলত 4টা ক্লাস পুরোটা রিপিট হওয়ার কারণে এটা অনেকখানি পেছনে হয়ে গেছে। হ্যাঁ, এখন তোমাদের যেহেতু লাস্ট ক্লাস জানুয়ারি মাসের 6 তারিখে, তার মানে হচ্ছে আমরা বন্ধে যাওয়ার আগে আমি
কালকে হিসাব করলাম যে আর 3টা ক্লাস পাবো আজকে সহ, ঠিক আছে? 3টা ক্লাসই তো আমার লাগবে, প্লাস হচ্ছে জানুয়ারি 6 তারিখ পর্যন্ত ওই লাস্টের উইকগুলোতে তো একটু রাশ থাকে। আমি অ্যাসাইনমেন্ট হিসাবে প্রথম 3টা লেকচার যেটা ম্যানিংসের ইকুয়েশন ব্যবহার করার উপর যে অ্যাসাইনমেন্টটা আছে এটার কোশ্চেনটা আপলোড করে দিব, তোমরা এটা কাগজে করে ওটার স্ক্যান কপি জমা দিতে হবে, ঠিক আছে? ডেডলাইন 1 সপ্তাহ দেওয়া থাকবে। ওকে, তাহলে লেকচার নোট দেই। তার প্রেক্ষিতে কিছু বুঝি নাই কথাটা আসলে তোমরা অনেক ইন্টেলিজেন্ট, এটা তোমাদের সাথে ঠিক যায় না, কিন্তু করতে করতে বুঝি নাই সে অংশটুকু একটা ছবি তুলে আমাকে ইমেল করে দিলে আমি বুঝবো যে কোথায় বুঝো নাই, ঠিক আছে? ম্যাম আমাদের উইক বাড়ানো হবে না? হুম, ম্যাম উইক বাড়ানো হবে না? কারণ ম্যাম আমাদের ম্যাক্সিমাম সাবজেক্টে অনেক সিলেবাস বাকি। আমি জানি না, আমি কালকে রাত্রেবেলায় তোমাদের ক্লাসের সংখ্যা হিসাব করে এবং লেকচার নোটের এই স্টেজ দেখে আমার আমি জানি না কিভাবে এটাকে সেটেল করবো আর কি। তবে আজকের ক্লাসের ক্ষেত্রে যে অংশটা হচ্ছে যে একটা চার্টের ব্যবহার, তো চার্টের ব্যবহার ভিন্ন ভিন্ন ভাবে, তো তোমরা হয়তো ফিজিক্যাল ক্লাসে যেটা হয় সেটা হতো আর কি, আমি এই চার্টটা সবাইকে পিডিএফ কপিটা মোবাইলে সবাইকে আমি আনতে বলতাম, সে ওই ক্লাসে বসে চার্ট দেখে দেখে প্রবলেমটা সলভ করতো, ঠিক আছে? এই জিনিসটা আসলে তোমরা আজকে প্র্যাকটিস করোনি বা মানে অনেকখানি আজকে ক্লাসে যেহেতু আমি 2 ভাগ করে ক্লাসটা দুটো ক্লাস একসাথে নিয়ে 2টা লেকচার একসাথে যেহেতু মার্জ করে নিলাম, সেহেতু একটু টাইম শর্টেজ আছে। তবে তোমরা যদি প্রবলেমগুলি করো, কোনো সমস্যা হয়, সেই সমস্যার জায়গার ছবি তুলে পাঠালে আমি এটা সলভ করে দেবো। ম্যাডাম লাস্ট যে কথাটা ম্যাডাম আমাদের মানে সবার সাথে কথা বলে যেটা বুঝলাম, মানে আমার বন্ধুদের সাথে, যে ক্লাসটা 1-2 সপ্তাহ আসলে এক্সটেন্ড করলে আমাদের জন্য ভালো হতো, কারণ ম্যাডাম যে সিলেবাস তোমরা কোর্স কোঅর্ডিনেটরকে বলো আমার আজকে লেকচার 6 শেষ হয়ে গেছে, এরপর আবার আস্তে আস্তে পড়াবো। তোমরা কোর্স কোঅর্ডিনেটরের সাথে কথা বলো, ডিপার্টমেন্টের হেডের সাথে কথা বলো। করোনার মানে করোনার জন্য তো আমরা এমনিতেই পিছিয়ে ছিলাম, তো পরে সব স্যার ম্যাডামরাই তো রিভিশন ক্লাসের জন্য মানে কোর্সটাকে এক্সটেন্ড করা উচিত না? না, এটা আসলে তোমরা ওই যে কমন ফোরামে বলো, এটা শীতের বন্ধে তোমরা শীতের বন্ধ কাটাবো, আমি ওইটা চিন্তা করেই আমার যেটুকু ল্যাকিং ছিল আজকে কাভার হয়ে গেছে, মোটামুটি ডিপার্টমেন্টের কাজটা বন্ধ টন্ধ করে দিয়েছে, ওদেরকে এখন বলে দিয়েছে আওয়াজ করতে পারবে। আমারটুকু পড়ানো হয়ে গেছে, সেকশন বি ও পড়ানো হয়ে গেছে, সেকশন এ ও পড়ানো হয়ে গেছে, এরপরে আমারটা নর্মাল স্পিডে থাকবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, এখন স্লাইডটা আমি আপলোড করে দিচ্ছি।